চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলে। ভূত.com এর সকল লিসেনারকে জানাই শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান, সাথিয়া থানা, গৌরীগ্রাম। তো আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে আজ শেয়ার করব। ভালো লাগলে আপনি অডিও ক্লিপটা চালু করবেন। তো ঘটনার একটু আগে বর্ণনা দিয়ে নেই। তো আমার ছোটবেলা থেকেই একটা নেশা ছিল, মাছ ধরার নেশা। তো আমি স্কুল পালিয়ে মাছ ধরতে যেতাম। তো মাছ ধরার স্থানটা হলো আমাদের একটা বিল। তো বিলে 10-12টা ডোবা আছে, সেই ডোবা থেকে মাছ ধরা যেত। তো ডোবাগুলো এমনকি স্যালো মেশিন দিয়ে ছেঁচে তারপরে মাছ ধরা যেত, অনেক মাছ পাওয়া যেত। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার বয়স যখন 15 থেকে 16 বছর, তো আমি ওই সময় মানে একদিন মাছ ধরতে যাই। মাছ ধরবার যাওয়ার পরে তো আমি মাছ ধরি, সারাদিন মাছ ধরার পরে অনেক মাছ পাই। তারপরে বাড়ি চলে আসি। এমনকি বাড়ি চলে আসার পরে তো খাওয়া দাওয়া করার পরে আমি ঘুমিয়ে পড়ি। তারপর সকালবেলা যেহেতু প্রতিদিনকার মতোই আমি স্কুলে যাই, তো আমার এক ভাই আমাকে অফার করে যে তুই প্রতিদিন মাছ মেরে দিবি, আমি তোকে 300 টাকা দেব আর তোকে খাওয়ার জন্য অনেক মাছ দেব। তো আমি বলি ঠিক আছে, আমি তাহলে যাব। তো আমি মাছ ধরার জন্য স্কুল করে তারপরে চলে যাই বিকালের দিক, মানে 12টা 12:30 ওই দিক চলে যাই। যাওয়ার পরে তো আমি সারাদিন মাছ ধরি। মাছ ধরার পরে তো সন্ধ্যার সময় আমি মাছ বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসার পরে তো আমি যখন আসি, তো আসার সময় আসার পথে তো একটা পাওয়া যায় বাঁশঝাড়। তো বাঁশঝাড় ওইখান থেকে মনে হচ্ছিল অনেক একটা সুগন্ধীয় মাংসর বাসনা, মানে মাংসর গন্ধ পাওয়া যাচ্ছে। তো আমি ভাবি হয়তো ওই বাড়িতে পাশের বাড়িতে কেউ মাংস রান্না করছে, তাই এরকম সেন্ট পাওয়া যাচ্ছে বা এরকম বাসনা আসছে। তো আমি কিছু না ভেবে তো তারপরে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর প্রতিদিনের মতনই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর তার পরের দিনও মাছ ধরার কথা ছিল। তো আমাকে সেই ভাইয়া বলে কি যে রাকিব, কাল তো পুষ্করণী সেচতে হবে, তো তোকে রাতে এখানে থেকে তারপর মাছ ধরতে হবে। তো আমি বলি ঠিক আছে ভাই, তাহলে রাতে আমি থাকবো, রাতে থেকে তারপর মাছ ধরবো। যেহেতু আমার মাছ ধরার নেশা অনেক ছিল, তাই আমি কিছু না ভেবে মাছ ধরি। মাছ ধরার পরে তো আমরা রাতে 1-1:30 পর্যন্ত মাছ ধরার পরে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর প্রথম দিন যাক ভালোই ছিল, বেশি একটা কিছু হয়নি। তারপরের দিন আমরা তো ওইভাবেই মাছ ধরি। রাত প্রায় 3টা পর্যন্ত মাছ ধরার পরে মাছ ধরার যে খাঁচা আছে আর কি, পাশের খাঁচা, আমাদের এই গ্রামের অঞ্চলে খাঁচা বলে, তো ওই খাঁচায় আমরা অনেক বড় বড় মাছ মানে পানিতে জিয়ে ধুই, মানে যাতে মাছটা না মারা যায়। তো জিয়ে ধোয়ার পরে মাছটা ভালো থাকে। তো আমরা যখন ঘুমিয়ে যাই সবাই, তো আমি একটা আওয়াজ শুনতে পাই, খটখট খটখট আওয়াজ, মানে কি যেন ভাঙছে সেরকম আওয়াজ। তো আমি মানে ভাবি যে হয়তো এখানে অনেক মাছ আছে, শিয়াল আসতে পারে। তো আমি ভাবি নেই যে হঠাৎ করে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটে যাবে আমার সাথে। তো আমি যথারীতি ভাবছি যে হয়তো শিয়াল আসছে, তাই আমি একটু লাইটটা জ্বালিয়ে আবার অফ করে দেই। তো যখন সবাই ঘুমিয়ে পড়ছিল, তখন আমি ঘড়ির দিকে দেখি নাই কয়টা বাজে। তো আমি আবার ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর তারপরে সকালবেলা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যে খাঁচায় মাছ রাখছিলাম,
একদম বিশ্বাস করেন রাসেল ভাই, তো খাসার মুখ যেরকম আমরা বেঁধে রাখছিলাম একদম ওই রকমই আছে, কিন্তু খাসার মধ্যে একটাও মাছ নেই। আমরা যত মাছ রাখছিলাম একটাও মাছ নেই, শুধু মাছগুলোর মাথা আছে, শুধু কাটা মাথাগুলো আছে, তাছাড়া আর কিছুই নেই। তো আমরা ভাবি যে হয়তো কেউ এটা শয়তানি করে করছে বা আমাদের সাথে শত্রুতাই করে করছে, তো আমরা কিছু ভাবি না। আমরা যথারীতি মানে এটা নিয়ে আর মাথা ঘামাই না, যেহেতু ওইখানে অনেক অল্প মাছ ছিল, সেই জন্য আমরা কিছু ভাবি না। তো তারপরের দিন আমরা প্রায় রাত 2:30 পর্যন্ত মাছ ধরার পরে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে তো আবার রাত্রে একটা শব্দ শুনতে পাই, কর্মর শব্দ। তো আমি ভাবছি যে হয়তো শিয়াল আসছে, সেই জন্য এরকম শব্দ হচ্ছে। তো আমি যথারীতি ঘুমিয়ে যাই। সকালবেলা ঠিক আগের দিন যেরকম দেখছিলাম আজকেও সেই রকম, মানে সকল মাছের মাথা আছে কিন্তু মাছ নাই, খাঁচাটা যেরকম রাখছিলাম ওই রকমই আছে। তো আমি আমার সেই ভাইকে বলি, ভাই আমি তো রাত্রে এরকম শব্দ শুনছিলাম, তো আজকে রাত্রে যদি এরকম শুনতে পাই তাহলে তোমাদের সবাইকে ডাক দেব। আমরা ওইখানে ঘুমাতাম 4 জন মানুষ, মানে একটা বিলের মধ্যে ফাঁকা জায়গায় 4 জন মানুষ থাকতাম, আর একটা লোকও থাকতো না, মানে শুধু আমরা 4 জন ছাড়া ঘুমোতাম, তাছাড়া আর কেউ ঘুমোতো না। তো আমরা ওইখানে তো আবার তারপরের দিন রাত যেহেতু সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে আমরা মাছ ধরি। মাছ ধরার পরে আমরা সেদিন প্রায় রাত 1:30 পর্যন্ত মাছ ধরি। তারপর মাছ ধরার পরে তো আমরা যথারীতি ঘুমিয়ে পড়ি। তো আবার রাত্রে এক শব্দ, সেই কর্মর শব্দ। তো আমি আমার সেই ভাইকে ডাক দিই যে ভাই দেখো আবার আজকে এরকম শব্দ হচ্ছে, প্রতিদিনই আমি এই শব্দ শুনতে পাই। তো বলে যে ওঠো, উঠে চলো দেখি কি। তো আমরা তারপর আস্তে আস্তে উঠে তারপরে যে ডোবার দিকে যাই, তো দেখেছি একটা আলো, বড় একটা আলো এসে খাঁচার উপর পড়ে। খাঁচার উপর পড়ার পরে অটোমেটিকলি মাছগুলো খাঁচার মধ্যে থেকে কোনো মুখ খোলা ছাড়াই বের করে শুধু মাছটুকু ছাড়িয়ে মাথা রেখে খেয়ে ফেলে। মানে বোঝা যায় না, কিন্তু মানে দূর থেকে বোঝা যাচ্ছে যে খাচ্ছে আর কি। মানে একটা কিরকম আলো, আগুন যেরকম লাল সেরকম আলো এসে বোঝা যায় যে মাছগুলো খাচ্ছে। তো আমি আমার সেই ভাইকে বলি যে ভাই জোরে লাইট মারবো। তো সে বলে না, লাইট মারার দরকার নাই, তুমি এইখানে থাকো, আমি দেখে আসি ওখানে কি। তো আমি যথারীতি বড় ভাই তার কথা মতো সেখানে বসে থাকি। তো আমি প্রায় 10 মিনিট বসে থাকার পরে 20 মিনিট চলে যায়, 30 মিনিট হয়ে যায়, এভাবে 1 ঘন্টা হওয়ার পরে তারপরে যেহেতু ভাই ফিরে আসছিল না, আমি সামনের দিকে ডোবার দিকে যাই। তো আমি যাওয়ার পরে দেখি যে ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে ডোবার মধ্যে, মানে মাথা কেঁদো, মানে কাদা মাটি লেগে আছে, অনেক নাক দিয়ে রক্ত পড়ছে। তো আমি তো ভাইকে মানে যে জাগানোর চেষ্টা করি, পারি না। আমি অনেক ছোট ছিলাম, তো আর 2 জন ছিল, মানে আমরা যেখানে থাকতাম একটা ছোট ঘর, সেইখান থেকে 2 জনকে ডাক দেওয়ার পরে তো 2 জন এসে ধরার পরে তারপর নিয়ে গিয়ে তারপর যেহেতু ঠান্ডা ছিল তা হাত পা মানে যে ঘষে গরম করার চেষ্টা করি। তারপর সকালে জ্ঞান ফেরার পর আমি ভাইকে জিজ্ঞেস করি যে ভাই তোমার সাথে কি হয়েছিল। তো বলে যে আমি যখন ওইখানে যাই তো দেখতে পাই একটা কালো অবয়ব আমার সামনে মাছ দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আমি কে জিজ্ঞেস করার পরে সে আমাকে 2 হাত দিয়ে কাঁদার উপর একটা জোরে আছাড় মারে। তো আমি তখনই সেন্সলেস হয়ে পড়ে যাই। তো আমার আর কিছুই মনে নাই। তো ভাই ঘটনাটা এখানে শেষ হতে পারতো, কিন্তু না। তো রাসেল ভাই
তারপরে আমরা আবার মাছ ধরা শুরু করি। এটা না ভেবে তারপরে আবার আমরা মাছ ধরা শুরু করি যে কালকে একলা ছিল, একলা গেছিল, আজকে তারপর আমরা 4 জন যাব। তো তারপরের দিনও ঠিক সেই একই শব্দ শুনতে পাই। তো আমরা 4 জন একসাথে উঠি। ওঠার পরে তো আমরা সেই খাসার দিকে যাই। যাওয়ার পরে তো একটা বড় একটা আলো যখন খাসার ওইখানে আসে, তো আসার পরে মাছগুলো আবার ওইভাবে বের করে যেহেতু খায়, তো আমরা 4 জনই সামনের দিকে এগোচ্ছি। এগোনোর পরে তো তো আমি দেখতে পাই রাসেল ভাইয়ের যে অবয়বটা, চোখ দুটো লাল টকটকে এবং মনে হচ্ছে যে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো আমরা 4 জন যেহেতু ছিলাম, তো তারপরে সে ভ্যানিশ হয়ে যায় আমাদের সামনে। তো তারপরে দিন আমাদের 4 জনেরই অনেক জ্বর ছিল। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অডিও ক্লিপটা প্লে করবেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম। food.com দীর্ঘজীবী হোক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আলাইকুম, আমি ইসরাত জাহান সাফিয়া। আমি ময়মনসিংহ থেকে বলছি। আজ আমার এবং আমার বোনের জীবনে ঘটে যাওয়া এক ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে বছর 2 আগে। আমি অনলাইন থেকে এক জোড়া কানের দুল আর তার সাথে কাঠের তৈরি ছোট্ট আয়না খচিত বক্স কিনি। বক্সটি এত সুন্দর যে আমি আমার যত কানের দুল ছিল আর নতুন যে কানের দুলটি কিনেছি সব ওই বক্সে রেখে দিতাম। আমার ছোট বোন বায়না করলো ওই নতুন কানের দুল জোড়া সে আগে পরবে। আমি মানা করিনি। ও 2-1 দিন পরার পর আমাকে বলে, আপু আমি আর কানের দুলগুলো পরবো না, আমি ব্যথা পাচ্ছি, আমার যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে আমার কানটা ছিঁড়ে যাচ্ছে। আমি ওর কথায় পাত্তা দিলাম না, বললাম যা রেখে দে, ওই বক্সে ঢুকিয়ে রাখ। একদিন আমিও হঠাৎ শখ করে ওই কানের দুল দুটি পরলাম। 2-1 দিন পরার পর হঠাৎ আমিও খেয়াল করলাম যে আমি ব্যথা পাচ্ছি, মনে হচ্ছে কানটা আমার ভারী হয়ে যাচ্ছে আর কানের লতিটা যেন লাল আর গরম হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আচ্ছা কানের দুলটা খুলে আবার বক্সে রাখি, তারপর আবার কিছুদিন পরে পরবো। কানের দুলটা খুলে রাখবো বলে সেই কাঠের বক্সটা খুলি। দুলগুলো খোলার আগে হঠাৎ চোখে পড়লো সেই বক্সের আয়নার দিকে। দেখলাম কানটা লাল হয়ে আছে আর দুলগুলো যেন আকারে বড় হয়ে গিয়েছে আর যেন ভারী হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি তো অনলাইন থেকে খুব পাতলা সিম্পল একটা কানের দুল কিনেছি, তাহলে সেটা এত বড় ভারী কিভাবে হবে? আমি সাথে সাথে আমার ড্রেসিং টেবিলের আয়নাতে চেক করলাম, দেখলাম সব নর্মাল, পাতলা হালকা সেই কানের দুলটা। এবার আমি সন্দেহ দূর করার জন্য আমি আমার ছোট বোনকে ডাকি, বলি তোর কানের ব্যথাটা কি কমেছে? ওইটা আমার দিকে তাকিয়ে বলে, না আপু এখনো কমেনি, আমি প্যারাসিটামল খাচ্ছি। ওকে বললাম এবার এক কাজ কর, তুই আরেকবার এই কানের দুলটি পর। ও বলল আচ্ছা ঠিক আছে পড়ছি, তবে খুলে ফেলবো কিন্তু এখনই। আমি ঠিক আছে তুই আগে পরার পর এই বক্সের আয়নার দিকে তাকা, তাকিয়ে দেখ। ও কিছুক্ষণ পর আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলে, আপু কানের দুল জোড়া এত বড় আর ভারী দেখাচ্ছে কেন? আমি ওর কথায়
কানের দিকে তাকালাম আর একবার সেই আয়নাটির দিকে তাকালাম, দেখলাম সব ঠিক আছে। আমি খালি চোখে, আমার কাছে সেটা বড় মনে হচ্ছে না। ওকে বললাম, এবার ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাতো, দেখতো কিছু দেখতে পাস কিনা। ও না, এখন তো সব নর্মাল দেখাচ্ছে। এবার আমি বললাম, এখন আমি পড়বো আর বক্সটির দিকে আমি তাকাবো, সে আয়নাতে তুই খেয়াল করবি যে তুই খালি চোখে দেখতে পাস কিনা যে কানের দুলটি ভারী আর বড় দেখাচ্ছে কিনা। আমি বললাম, তুই দেখতে পাস এখন কানের দুলটি যে ভারী আর বড় হচ্ছে? ও বলে, না তো, আমি দেখতে পাচ্ছি না, সব নর্মাল। তার মানে আমরা দুজনই বুঝলাম যে ওই কানের দুল জোড়াটি পরে যে বক্সের আয়নার দিকে তাকাবে সে ওই দুলটি বড় আর ভারী দেখতে পাচ্ছে, আর অন্য কেউ সেটা দেখতে পাচ্ছে না। খালি চোখে সব নর্মাল, সেটা ড্রেসিং টেবিলেই হোক আর সেটা কানের দুল না পরেই হোক। এবার ও বলল, আপু কিছু সমস্যা আছে। আমিও বললাম, আমি একবার ভেবেছিলাম বোধহয় আয়নার প্রবলেম, যে কিছু আয়না আছে না যে যে কাছের জিনিসকে অনেক বড় দেখায়, আবার অনেক দূরের জিনিসকে অনেক কাছে দেখায়, বা এরকম আমি ভেবেছিলাম যে এই টাইপের আয়না হতে পারে। ও বলো, শোনো আপু, একটা কাজ করি, আমাদের যে তালিমের হুজুর আন্টি আছে ওনার সাথে কথা বলি। ঠিক আছে, বলি। তো ওই আন্টিটার কাছে আমি গেলাম, আমরা সব খুলে বললাম যে এরকম সমস্যা, কি করা যায়। উনি বলল যে তোমরা এক কাজ করো, ওই কানের দুল আর ওই বক্সটি আমার কাছে নিয়ে আসো। নিয়ে উনি কিছুক্ষণ দেখলেন, দেখার পরে বললেন, তোমরা আমার সাথে আগামীকাল দেখা করো। আমরা ওনার কথা মতো পরের দিন দেখা করতে গেলাম। উনি বললেন যে এই কানের দুল আর বক্সটি একটি জিনের, তোমাদের কুফরি করার জন্য ওই জিনটিকে কেউ লেলিয়ে দিয়েছে। আমি অবাক হলাম, আমি অনলাইন থেকে কিনলাম, তাহলে এই জিনিসটা কে পেলো বা কে আমাকে কুফরি করলো আমি বুঝলাম না। উনি বললেন, হয়তো অনলাইন থেকে তুমি যে অর্ডার করেছো তোমার কাছের কেউ তোমাদের দুই বোনকে ক্ষতি করার জন্য হয়তো কুফরি করেছে, তারপর সে তোমাকে এনে দিয়েছে। আমি বললাম, আমি তো এটি ডেলিভারিতে আমার ডেলিভারি বয় এসে আমাকে দিয়ে গিয়েছে। ওই হুজুর আন্টিটি বললেন, তুমি তাকে দেখেছো? আমি বললাম, না, ঠিক খেয়াল করিনি, অতটা ভাবিনি। আচ্ছা, যে এটি তোমাকে দিয়েছে বা যেভাবে হোক, যে মাধ্যমেই হোক তোমার কাছে পৌঁছেছে, উনি তোমার ক্ষতি চেয়েছেন। তোমরা দুই বোনের মধ্যে যদি এই কানের দুল কেউ টানা 4 থেকে 5 দিন পড়তে, তাহলে তোমাদের ক্ষতি হতো। এখন আমাদের চিন্তা লাগছে যে আসলে কি আমাদের কোনো ক্ষতি হবে কিনা। বা উনি বলেন, না, হুজুর আন্টি বলেন, না, তোমরা চিন্তা করো না, আমি ওটা তোমাদের কুফরি থেকে কাটিয়ে নিয়েছি, কোনো সমস্যা হবে না আশা করি। তবে হ্যাঁ, তোমরা সাবধানে থেকো, আমি এখনো সেটা খুঁজে পাইনি কে তোমাদের ক্ষতি করতে চাচ্ছে। এই ছিল আমাদের দুই বোনের ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।